সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। শত শত বছর ধরে রোমান সামরিক শক্তি বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী বা অতুলনীয় ছিল। সে সময় রোমান সাম্রাজ্য পশ্চিমে ব্রিটেন থেকে শুরু করে সমগ্র ইউরোপ হয়ে পূর্বে জেরুজালেম এবং দক্ষিণে সাহারা মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া সে যুগে অসংখ্য সেনাপতি এবং রাজারা নিজেদের সুরক্ষার জন্য রোমানদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তাদেরকে নানা ধরনের উপঢৌকন প্রদান করত। গ্রিকদের পর রোমানরা সর্বসেরা সমুদ্র পথে অনুসন্ধানকারী ফাইনেস্ট নেভিগেটর ছিল। উল্লেখ্য যে রোমান সাম্রাজ্যের পতনের হাজার বছর পরও নাবিকবিদ্যায় তাদের পারদর্শিতাকে অন্য কেউ অতিক্রম করতে সক্ষম হয়নি। বলা যায় কোনো দুর্গম ভূমি বা উত্তাল সাগর অথবা বিভিন্ন দেবতাদের আদেশ নিষেধ এর কোনো কিছুই রোমানদের মনে ভয় ঢুকাতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য যে ব্রিটেনের উত্তরে অবস্থিত স্কটল্যান্ড রোমানদের করায়ত্ত হওয়ার পর প্রথম এবং শেষবারের মতো সমগ্র ব্রিটেন রোমানদের অধীনে চলে আসে। কিন্তু ভেবে দেখার মতো বিষয় যে কোনো রোমান সেনাপতি ব্রিটেনের পশ্চিমে ছোট একটি সাগরের ওপারে অবস্থিত উর্বর ভূমি ল্যান্ড অফ হাইবার্নিয়া, বর্তমানে যেটা আয়ারল্যান্ড নামে পরিচিত, সেই স্থানটিতে কখনো পা রাখেনি। রোমানরা কখনো আয়ারল্যান্ডে কোনো অভিযান পর্যন্ত পরিচালনা করেনি, কারণ রোমানরা ভাবত পৃথিবীর সমতল আর তারা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। রোমান মানচিত্রকারেরা যে ম্যাপ এঁকেছিল তাতে এটাই পৃথিবীর প্রান্ত ভাগ বলে বর্ণনা করে। ব্রিটেন এবং আয়ারল্যান্ডের মধ্যে অবস্থিত এই ছোট সাগরটিতে নানা সমুদ্র দানবের বাস বলে তারা ছবি এঁকেছিল। এভাবে ইউরোপিয়ানরা যখন পৃথিবীকে সমতল ভেবে জাহাজ নিয়ে সমুদ্রে বেশি দূর অবধি গেলে জাহাজটি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে খাদে পড়ে যাবে বলে সন্দেহ করত, সে সময়ের কয়েক শত বছর পর 7 শতকের মধ্যভাগ থেকে শুরু হওয়া ইসলামী স্বর্ণযুগে আরব বিজ্ঞানীরা সে ধারণা ভুল প্রমাণ করে গোলাকার পৃথিবীর পরিধি মাপার গবেষণা কাজে লিপ্ত হয় এবং পৃথিবীর পরিধি 32,884 কিলোমিটার অর্থাৎ 20,400 মাইল বলে তারা নির্ধারণ করে, যে মাপ বর্তমানে আধুনিক যুগে মাপা পরিধির প্রায় কাছাকাছি। কিন্তু পরিতাপের বিষয় যে অবস্থা দৃষ্টিতে মনে হয় যে এককালে পৃথিবীকে নেতৃত্ব দেওয়া ইসলামিক বিশ্বের জ্ঞান চর্চার সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চার যেন এখন কোনো সম্পর্ক নেই। কিন্তু একথা ভুললে চলবে না যে ইসলামিক স্বর্ণযুগে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞান চর্চায় বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করত। ইসলামের সে স্বর্ণযুগের কথা উল্লেখ করে বর্তমানে অনেক বিজ্ঞজনেরা ইসলামী দুনিয়ার সে ঋত গৌরবের কথা উল্লেখ করে জ্ঞান বিজ্ঞানের ক্রম অগ্রসয়মান পশ্চিমা বিশ্ব এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার একটা সম্পর্ক স্থাপনের কথা বলে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায় যে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করে 2009 সালে 4 জুন কায়রোতে দেওয়া এক ভাষণে বিশ্ব সভ্যতায় মুসলমানদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে মুসলিম বিশ্বের প্রশংসা করেন। তার বক্তব্য থেকে কিছুটা আমি উদ্ধৃত করব। তিনি বলেন, "It was Islam that carried the light of learning through so many centuries, paving the way for Europe's Renaissance and Enlightenment. It was innovation of Muslim communities that developed the order of algebra, our magnetic compass and tools of navigation, our mastery of pens and printing, our understanding of how disease spreads and how it can be healed." অর্থাৎ কয়েক শত বছর ধরে ইসলাম জ্ঞান বিজ্ঞান চর্চার মশাল বহন করে। ইসলামের সে স্বর্ণযুগের পথ ধরেই ইউরোপে রেনেসা এবং এনলাইটমেন্ট সংগঠিত হয়। মুসলমানদের উদ্ভাবনের ফলে অ্যালজাব্রার আবিষ্কার, নেভিগেশনের জন্য অপরিহার্য কম্পাসের আবিষ্কার, পেন এবং প্রিন্টিংয়ের উন্নয়ন এবং
রোগ কিভাবে ছড়ায় এবং তার চিকিৎসা পদ্ধতি প্রভৃতি আবিষ্কৃত হয়। মুসলিম বিশ্বে বর্তমান বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীদের অতীত সেসব অবদানের কথা স্মরণ করা হয়ে থাকে। এ দ্বারা একটা কথাই বোঝানো হয় যে মুসলিম বিশ্ব তথা আরব দুনিয়ার সাথে সভ্যতার উন্নতির জন্য অপরিহার্য মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িকতা ইত্যাদির মতবাদের কোনো বিরোধিতা নেই। বর্তমান জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া মুসলিম দুনিয়া তাদের গৌরবময় অতীত জানলে তারা তাদের বর্তমান অবস্থানকে ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হবে এবং মুসলিম সমাজ অতীত সে গৌরব ফিরিয়ে আনার জন্য অনুপ্রাণিত হবে। সে কারণে আমাদের সবারই ইসলামের গৌরব গাথা ইতিহাস, যেটা ইসলামিক গোল্ডেন এজ অথবা ইসলামিক স্বর্ণ যুগ নামে পরিচিত, সে সম্পর্কে জানা অতীব জরুরি। সে উদ্দেশ্য সামনে রেখে ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং সে স্বর্ণযুগের অবদানের কথা সংক্ষেপে সবাইকে জানিয়ে বিষয়টি পুরোপুরি অনুধাবন করার ক্ষুধা তৈরির চেষ্টায় এ বিষয়ে কয়েকটি পর্বে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। সে যাত্রায় আজকের আলোচনার বিষয় ইসলামী স্বর্ণযুগ বা ইসলামিক গোল্ডেন এজ। আলোচনায় আমরা প্রথমে দেখি ইসলামী স্বর্ণযুগের অভ্যুত্থান, অ্যাডভেন্ট অব ইসলামিক গোল্ডেন এজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খোলাফায়ে রাশিদিন মুসলিম বিশ্ব শাসন করে। তখন আরব শাসকদেরকে খলিফা বলা হতো। খোলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মধ্য দিয়ে 661 সাল থেকে খোলাফায়ে রাশিদিনের যুগের সমাপ্তি ঘটে এবং ইসলাম শিয়া ও সুন্নি দুই ভাগে ভাগ হয়ে যায়। খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হলে মুয়াবিয়া নিজেকে খলিফা ঘোষণা করার ভিতর দিয়ে সিরিয়ার দামেস্ক পর্যন্ত উমাইয়া খেলাফত প্রসারিত হয়। উমাইয়া খেলাফত 661 থেকে শুরু করে 750 সাল পর্যন্ত চলে, কিন্তু পারস্যের অনারব মুসলিম বাদে অন্য সবার কাছ থেকে তারা নানাভাবে এই উমাইয়া খেলাফত অভ্যন্তরীণ অসহযোগিতার সম্মুখীন হয়। উমাইয়া খেলাফতের এই দুর্বলতার সুযোগে সুন্নি আরব আবু আল আব্বাস উমাইয়াদের পর্যাদস্ত করে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করে। উমাইয়াদের রাজধানী ছিল দামেস্কে। 762 খ্রিস্টাব্দে দামেস্ক থেকে রাজধানী বাগদাদে স্থানান্তরিত করা হয় এবং পরবর্তীতে আব্বাসীয় খেলাফত আমলে বাগদাদ জ্ঞান বিজ্ঞান চর্চার একটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। 750 থেকে শুরু করে 1258 সাল পর্যন্ত বাগদাদ ভিত্তিক আব্বাসীয় খেলাফত মুসলিম বিশ্ব শাসন করে। আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের সময় থেকে শুরু করে 1258 সালে মঙ্গল আক্রমণের আগ পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। এ সময়কালে শাসন ব্যবস্থায় অনারব মুসলমানদের ব্যাপক অন্তর্ভুক্তির ফলে ইসলামের পতাকা তলে আসা, বিশেষ করে পারস্যের নানা স্থানে জন্ম নেওয়া মনীষীদের মধ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়। তাদের উজ্জ্বল উপস্থিতি ইসলামী জগতে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটাতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি স্থানে অবস্থিত বাগদাদ ভৌগোলিকভাবে যোগাযোগ ব্যবস্থার জন্য খুব সুবিধাজনক হওয়ায় স্থানটি ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান বিজ্ঞান চর্চার একটা উপযুক্ত স্থান বলে গণ্য করা হতো। আব্বাসীয় খলিফাদের সরাসরি তত্ত্বাবধানে জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে বাগদাদকে গড়ে তোলা হয়। ফলশ্রুতিতে সে সময়ে মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞানের উন্নতির সর্বোচ্চ সোপানে আরোহণ করে কয়েক শত বছর ধরে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেয়। আব্বাসীয় খেলাফতের সে সময়কাল ইসলামিক গোল্ডেন এজ বা ইসলামের স্বর্ণ যুগ হিসাবে পরিচিতি লাভ করে। 1557 সালে অটোমান সুলতান সেলিম একের কাছে সে সময়ে নামমাত্র আব্বাসীয় খলিফা কায়রোতে বন্দী হওয়ার পর অটোমান সুলতান খলিফা উপাধি ধারণ করে, যা 1924 সালে মুস্তফা কামাল আতাতুর্ক তুরস্ককে রিপাবলিক ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়। এখন আমরা সংক্ষেপে ইসলামী স্বর্ণযুগ নিয়ে আলোচনা করব। ঐতিহাসিকদের মতে 7 শতকের মধ্যভাগ থেকে শুরু করে 13 শতকের মধ্যভাগ পর্যন্ত, যখন ইসলামিক দুনিয়ার একটি বৃহৎ অংশ আব্বাসীয় খেলাফতের আওতাধীন ছিল, তখন
ইসলামের স্বর্ণযুগের আবির্ভাব ঘটে। ইসলামিক গোল্ডেন এজ বা ইসলামের স্বর্ণযুগে মুসলিম বিশ্ব সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে উৎকর্ষের চরম শিখরে আরোহণ করে। কুরআন এবং হাদিসের অমীয় বাণী দ্বারা অনুপ্রাণিত হয়ে আব্বাসীয় খলিফারা জ্ঞান বিজ্ঞান চর্চার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করে। তখনকার সময়ে অনুপ্রাণিত করা কুরআন হাদিসের মর্মবাণীগুলো নিম্নরূপ। একটি হচ্ছে, দ্য ইঙ্ক অব স্কলার ইজ মোর হোলি দেন দ্য ব্লাড অব মার্টার, অর্থাৎ পণ্ডিত ব্যক্তির কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক পবিত্র। পরেরটি হচ্ছে, সিক নলেজ ফ্রম দ্য ক্র্যাডল টু দ্য গ্রেভ, অর্থাৎ দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত জ্ঞান অনুসন্ধান করো। এবং ভেরিলি দ্য মেন অব নলেজ আর দ্য ইনহেরিটার্স অব দ্য প্রফেটস, অর্থাৎ নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তিবর্গ রাসূলদের উত্তরসূরি। তখন ইসলামিক স্বর্ণযুগের মূল ভিত্তি ইসলামিক ধর্মতত্ত্ব নব্য প্লেটোবাদের নিও প্লেটোনিজম ধারণার উপর প্রতিষ্ঠিত ছিল। নব্য প্লেটোবাদ বা নিও প্লেটোনিজম পৃথিবীর সবকিছুকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে অনুপ্রাণিত করত। আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ 786 থেকে 809 সাল পর্যন্ত তার শাসনামলে তিনি যখন বাগদাদে হাউস অব উইজডম প্রতিষ্ঠা করেন, তখন থেকে ইসলামের অগ্রযাত্রা শুরু হয়। আব্বাসীয় খলিফারা সারা দুনিয়া থেকে বিভিন্ন ভাষাভাষী এবং সংস্কৃতির মুসলিম পণ্ডিত এবং বহু সংখ্যক বিদ্যা বিশারদগণের ইসলামিক স্কলার অ্যান্ড পলিম্যাথস তাদেরকে বাগদাদে জড়ো হওয়ার জন্য সব রকম পরিবেশ এবং সুবিধা সৃষ্টি করে। সে সময়ে পৃথিবীতে পাওয়া যাওয়া সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট শাস্ত্রীয় জ্ঞান সমৃদ্ধ পুস্তক পুস্তিকা বাগদাদের লাইব্রেরিতে সংগ্রহ করে মূলত মুসলিম এবং সাথে অমুসলিম পণ্ডিতগণ মিলে পৃথিবীর সেই তামাম জ্ঞান সমৃদ্ধ বই পুস্তক আরবি এবং ফার্সি ভাষায় অনুবাদ করার ব্যবস্থা গ্রহণ করেন। বাগদাদ তখন পৃথিবীর সর্ববৃহৎ নগরীতে পরিণত হয়। প্রাচীনকালের অনেক জ্ঞান সমৃদ্ধ বই পুস্তক ও পাণ্ডুলিপি যা বিস্মৃতির অতল গর্ভে বিলীন হয়ে যেত, সেগুলো মূলত আরবি ভাষায় অনুবাদ করার ফলে সংরক্ষণ করা সম্ভব হয়। পরবর্তীতে খলিফা হারুন আর রশিদের পুত্র আল মামুন, যিনি 813 সাল থেকে 833 সাল পর্যন্ত খলিফা ছিলেন, তার আমলেও সে ধারা পূর্ণ গতিতে চলতে থাকে। খলিফা আল মামুনের আমলে হাউস অব উইজডমে সারা দুনিয়া থেকে আগত পণ্ডিতদের কার্যক্রম আরও বৃদ্ধি পায়। সে সময়ে বাগদাদে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি সবাই একে অপরের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে গবেষণার কাজ অব্যাহত রাখে। আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ এবং আল মামুন তাদের ব্যক্তিগত অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতায় বাগদাদ একটি অনুবাদ কর্মযজ্ঞে ট্রান্সলেশন মুভমেন্ট পরিণত হয়। উল্লেখ্য যে আব্বাসীয় খলিফারা গ্রিকদের পাণ্ডিত্যপূর্ণ বই পুস্তককে আরবিতে অনুবাদ করার ব্যবস্থা করে। গ্রিক ভাষায় লিখিত পুস্তকাদি যেমন দার্শনিক অ্যারিস্টটলের কর্মসমূহ বাগদাদে জড়ো হওয়া পণ্ডিতেরা যেন সহজভাবে পড়তে পারে, সে লক্ষ্যে সেই পুস্তকাদি সব আরবি ভাষায় অনুবাদ করার ব্যবস্থা গ্রহণ করেন তারা। তাদের উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক গ্রিক দার্শনিক ও পণ্ডিতদের লেখা পুস্তক অনুবাদ করা যায় এবং সেটা অনুবাদ করে তাদের লাইব্রেরিকে সমৃদ্ধ করা যায়। অনুবাদের জন্যে তারা দর্শনশাস্ত্র, বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রকে প্রাধান্য দেয়। এছাড়া সিরিয়ার খ্রিস্টান পণ্ডিতরা সিরিয়াক ভাষায় লিখিত পুস্তকাদিও আরবি ভাষায় অনুবাদ করেন। সংগৃহীত এবং অনুদিত এই জ্ঞান ভাণ্ডার লিখিত আকারে সবার কাছে পৌঁছানোর জন্য আব্বাসীয় খলিফারা প্রিন্টিং যন্ত্রেরও প্রভূত উন্নতি সাধন করেন। তারা চীনাদের কাছ থেকে প্রিন্টিং সম্পর্কে জ্ঞান লাভ করেন। তথ্যমতে চীনারা তাদের এই জ্ঞান গোপন রাখত। কিন্তু 751 সালে আব্বাসীয় খলিফা এবং চীনের ট্যাং ডাইনেস্টির মধ্যে সংঘটিত ব্যাটল অব থালাস এরপর আব্বাসীয়রা কাগজ তৈরি জ্ঞান সমৃদ্ধ কিছু মানুষকে বন্দী করে তাদের কাছ থেকে এই জ্ঞান লাভ করে। চীনারা কাগজ তৈরি বিদ্যাকে কেবল কিছু শ্রেণীর মানুষদের মধ্যে সীমাবদ্ধ রাখে
কিন্তু আরবরা চীনাদের কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের উন্নতি সাধন করে পেপার মিল নির্মাণ করে এবং সেখানে প্রচুর বই ছাপিয়ে তা সাধারণ মানুষদের জন্য সহজলভ্য করে দেয়। উল্লেখ্য যে পরবর্তীতে ইউরোপিয়ানরা আরবদের কাছ থেকে কাগজ তৈরি এবং বই ছাপানোর বিদ্যা লাভ করে। ইসলামী স্বর্ণযুগে অনেকগুলো ঐতিহাসিক আবিষ্কার এবং জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অনেক নতুন নতুন জ্ঞান সংযুক্ত হওয়ার ফলে মনুষ্য ইতিহাসে আমূল পরিবর্তন সংঘটিত হয়। এখন আমরা ইসলামী স্বর্ণযুগ এবং বিশ্বে তার অবদান নিয়ে আলোচনা করব। 800 থেকে 1100 এই সময়কালে ইসলামী খেলাফত নব্য প্লেটোবাদের নিও প্লেটোনিজমের ধারণা দ্বারা পরিচালিত হয়। আল ফারাবির মতো বিদ্বান ব্যক্তিবর্গ সে ধারণাকে সমর্থন, উন্নয়ন এবং প্রচার করেন। ইসলামের স্বর্ণযুগে ইবনে আল হাতেম ক্যামেরা আবিষ্কার করে এবং মানুষ চোখ দিয়ে কিভাবে দেখে সেটা তিনি বর্ণনা করেন। ডাক্তার এবং দার্শনিক অ্যাভিসিনা ক্যানন অব মেডিসিন প্রণয়ন করেন, যা চিকিৎসকদের জন্য ক্যান্সারের মতো মরণঘাতী রোগ নির্ণয়ে সহায়ক হয়। প্রাচীন গ্রিস এবং ইন্ডিয়ান সভ্যতা থেকে জ্ঞান আহরণ করে আরব বিজ্ঞান যে অবদান রাখে তা প্রকৃতই আধুনিক বিজ্ঞানের সোপান রচনা করে। স্ক্রিনে একজন চিত্রকারের দৃষ্টিতে তখনকার সময়ে আব্বাসীয় একটি লাইব্রেরিতে একটা বুকশেলফের সামনে 7 জন পণ্ডিত ব্যক্তি উপবিষ্ট, তার ভিতর একজন একটি খোলা বই থেকে অধ্যয়নরত, যেটা দেখানো হচ্ছে। এ পর্বের আলোচনায় খুব সংক্ষিপ্ত আকারে আমরা আরব বিজ্ঞানের অবদানের প্রধান ক্ষেত্রসমূহ, কন্ট্রিবিউশন অব আরব সায়েন্স, এটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে অন্য কয়েকটি পর্বে এ বিষয়ে বিশদ আলোচনার ইচ্ছা আছে। প্রথমে বিজ্ঞানের ক্ষেত্রে ইসলামী স্বর্ণযুগের অবদান, কি এরিয়াস অব আরব সায়েন্স কন্ট্রিবিউশন, এটার উপর আমি আলোকপাত করব। আরব বিজ্ঞানীরা বিশ্বকে অ্যালজাব্রা সহ গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন এবং যন্ত্রবিজ্ঞানের প্রভূত উন্নতি করে জ্ঞান বিজ্ঞানের এই ক্ষেত্রগুলোতে অভূতপূর্ব অবদান রাখে। প্রথম ক্ষেত্রটি হল ম্যাথমেটিক্স, গণিত। পারস্যের গণিত শাস্ত্রবিদ আল খুয়ারজেমি কর্তৃক অ্যালজাব্রা আবিষ্কার, ট্রিকোনোমেট্রি ক্ষেত্রে উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন এবং অ্যারাবিক নিউমারালসের প্রচলন করা হয়, তা এখনও প্রচলিত আছে। এই ক্ষেত্রগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে অ্যালজাব্রা। আল খোয়ারিজমি, যিনি ফাদার অব অ্যালজাব্রা নামে খ্যাত, তিনি এক্ষেত্রে প্রভূত উন্নতি সাধনপূর্বক অ্যালগোরিদম এবং অ্যালজাব্রার প্রচলন করেন। দ্বিতীয়টি হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির বাস্তব কার্যকারিতা, বাস্তব জীবনে বিভিন্ন হিসেব ও গণনার ক্ষেত্রে ট্রিগোনোমেট্রির ব্যবহার সম্পর্কে প্রভূত উন্নয়ন করা হয়। তৃতীয়টি হচ্ছে অ্যারাবিক নিউমারালস। আরবি সংখ্যা বিশ্বব্যাপী সংখ্যা লেখার কাজে ব্যবহৃত করার প্রচলন তখন শুরু হয়। দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা। এই ক্ষেত্রের প্রথমটি হচ্ছে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিদ্যা। ইসলামী স্বর্ণযুগে মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের জন্য জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট উদ্ভাবন এবং তার উন্নয়ন করা হয়। দ্বিতীয়টি হচ্ছে সোলার সিস্টেম মডেলস, সৌরজগতের মডেল। সে সময়ে গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে অনেক গবেষণা করা হয় এবং নতুন নতুন তথ্য উপাত্ত ভিত্তিক থিওরি প্রণয়ন করা হয়। তৃতীয় ক্ষেত্রটি হল মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান। এ বিষয়ে প্রথমটি হচ্ছে মেডিকেল প্র্যাকটিসেস, চিকিৎসা বিদ্যার চর্চা। ইসলামী স্বর্ণযুগে নতুন অস্ত্রোপচার কৌশলের উন্নয়ন এবং ভেষজ চিকিৎসার, হার্বাল রেমিডিস এর প্রচলন করা হয়। এ সময় অনেক হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয়টি হচ্ছে অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা ও শরীর বিজ্ঞান। স্বর্ণযুগে শরীরের সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্তনালী দিয়ে রক্তের সঞ্চালনের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জিত হয়। তৃতীয়টি হচ্ছে মেডিকেল টেক্সট, চিকিৎসা বিদ্যা। ইসলামী স্বর্ণযুগে মেডিকেল এনসাইক্লোপিডিয়া প্রস্তুত করা হয়। চতুর্থ ক্ষেত্রটি হল
অ্যালকেমি অ্যান্ড কেমিস্ট্রি, রসায়ন। ইসলামী সভ্যতার প্রাথমিক যুগে অ্যালকেমি কেমিস্ট্রির তাত্ত্বিক কাঠামো, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক রচিত হয়। এর প্রথমটি হচ্ছে ডিস্টিলেশন টেকনিক্স, ডিস্টিলেশনের কৌশল। ডিস্টিলেশন বা পাতন কৌশল বিষয়ে তখন প্রভূত উন্নতি হয়। ফলশ্রুতিতে তৈল এবং অ্যালকোহল উৎপাদন শুরু হয়। দ্বিতীয়টি হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন, রাসায়নিক শ্রেণীবিভাগ। ইসলামী স্বর্ণযুগে মিশ্রণ অনুযায়ী দ্রব্যাদির শ্রেণীবিন্যাস করা শুরু হয়। উন্নয়নের পঞ্চম ক্ষেত্রটি হল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রবিজ্ঞান। এর প্রথম দিকটি হল ওয়াটার ম্যানেজমেন্ট, পানি ব্যবস্থাপনা। ইসলামী স্বর্ণযুগে উন্নত মানের সেচ প্রক্রিয়ায় ইরিগেশন সিস্টেমস উদ্ভাবন এবং সেচ যন্ত্রের আবিষ্কার করা হয়। দ্বিতীয়টি হল আর্কিটেকচার, স্থাপত্যবিদ্যা। সে যুগে নিখুঁত সব ডিজাইন সহ অভিনব স্থাপত্য শৈলী তৈরি করা হয়। এখন আমরা ইসলামী স্বর্ণযুগের বিশিষ্ট কিছু আরব বিজ্ঞানীদের নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট আরব সায়েন্টিস্ট। পাশ্চাত্য জগৎ বর্তমানে বিজ্ঞানকে উন্নতির যে চরম শিখরে পৌঁছে দিয়েছে তার ভিত্তি হল মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং পরিশ্রম। বিজ্ঞানের এই ক্রম বিকাশে পাশ্চাত্য জগৎ তাই বহুলাংশে মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের কাছে ঋণী। এটা কেবল মুসলমানদের বক্তব্যই নয়, পাশ্চাত্য জগতও এটি মুক্ত কণ্ঠেই স্বীকার করে। উইল ডুরান্ট তার বিখ্যাত গ্রন্থ দ্য স্টোরি অফ সিভিলাইজেশন তার চতুর্থ খণ্ডে ডুরান্ট অনিবার্যভাবেই মুসলিম বিজ্ঞানী, দার্শনিক এবং চিকিৎসকদের কার্যাবলী সম্পর্কে বর্ণনা দিয়েছেন। ডুরান্টের মতে ইবনে সিনা ছিলেন ওষুধ বিষয়ক সর্বোত্তম লেখক, আল রাজি ছিলেন সর্বোত্তম চিকিৎসক, আল বিরুনি সর্বোত্তম ভূতত্ত্ববিদ, আল হাইতম ছিলেন সর্বোত্তম চক্ষু বিশেষজ্ঞ এবং জাবির ছিলেন মধ্যযুগের সর্বোত্তম সেরা রসায়নবিদ। মুসলিম জাতি যখন জীবনের সার্বিক ক্ষেত্রে উন্নতির চরম শিখরে পৌঁছে তখন তারা ক্লান্ত হয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে। ফলে জ্ঞান চর্চার প্রদীপও ধীরে ধীরে ম্লান হয়ে আসতে থাকে, ভাটা পড়তে থাকে তাদের সৃজনশীল কর্মতৎপরতায়। অন্যদিকে পাশ্চাত্য জগৎ মুসলিম বিজ্ঞানীদের লব্ধ জ্ঞানের পরিচর্যা করে ধাপে ধাপে উন্নতির চরম সোপানের দিকে এগোতে থাকে। ইউরোপীয়রা মুসলিম দেশগুলোকে একে একে গ্রাস করে তাদের নিজেদের কৃষ্টির প্রসার ঘটাতে থাকে। এমন সময়ে সমর্থনের পরিবর্তে মুসলিম বিজ্ঞানীদের উপর নেমে আসে চরম বাধা বিপত্তি। তাই ক্রমেই তাদের কর্মতৎপরতা বন্ধ হয়ে যেতে থাকে এবং তারা হারিয়ে যেতে থাকে বিজ্ঞানের জগৎ থেকে। মুসলিম বিজ্ঞানীদের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে পাশ্চাত্যের বিজ্ঞানীরা আজ বিজ্ঞানের কর্ণধার সেজেছে। তবু অকপটে তাদেরকেও স্বীকার করতেই হবে সেই সব মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের কথা, যারা বিজ্ঞানের এই উন্নতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের কয়েকজনের কথা আমি উল্লেখ করছি। বিশিষ্ট আরব বিজ্ঞানী, ইম্পর্টেন্ট আরব সায়েন্টিস্ট। প্রথমজন হল আল খোয়ারিজমি। হি ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অব অ্যালজেব্রা। তিনি ফাদার অব অ্যালজেব্রা নামে খ্যাত। অঙ্কশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের জন্য খলিফা মামুন তাকে বাইতুল হিকমার প্রধান নিযুক্ত করেন। তিনি লগারিদমের প্রকৃত উদ্ভাবক। এরপরে ইবনে সিনা, আভিসেনা, প্রমিনেন্ট ফিজিশিয়ান হু অথার্ড দ্য ক্যানন অব মেডিসিন। তিনি চিকিৎসা বিজ্ঞানের এক সুপরিচিত ব্যক্তিত্ব। তার লেখা আল কানুন ফিল কিতাব, ক্যানন অব মেডিসিন, এই গ্রন্থখানা 19 শতকের প্রথমার্ধ পর্যন্ত ইউরোপীয় চিকিৎসকদের অন্যতম প্রধান পাঠ্যপুস্তক ছিল। এর পরবর্তী জন হচ্ছেন আল বেরুনি, রিনাউন্ড অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ, যিনি সে সময়ে পৃথিবীর পরিধি অনেকটা নিখুঁতভাবে মাপতে সমর্থ হন। পরবর্তী উল্লেখযোগ্য বিজ্ঞানী হচ্ছেন ইবনে আল শাতির। তিনি
জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসের পূর্বেই সৌরমণ্ডলের মডেল প্রস্তুত করেন। শেষে যার নাম আমি উল্লেখ করব তিনি হচ্ছেন আল রাজি, বিখ্যাত চিকিৎসাবিদ, যিনি সোয়াচে রোগ নির্ণয়ের ব্যাপারে তার ভূমিকা রাখেন। যা হোক, আব্বাসীয় খেলাফতের সমাপ্তি ইসলামের নবজাগরণ, ইসলামিক রেনেসাঁ এবং ইসলামের স্বর্ণযুগের অবসান ঘটায়। 15 শতকের শুরু থেকে মুসলিম সাম্রাজ্য বা মুসলিম সভ্যতা একই সাথে স্পেন, তুরস্ক এবং প্যালেস্টাইনে সংগ্রামরত ক্রুসেডার এবং পারস্য, ইরাক ও সিরিয়াতে মঙ্গলদের আক্রমণ মোকাবেলা করে। 1258 সালে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে অসংখ্য পাণ্ডুলিপি ধ্বংস করে এবং কর্ডোবা শহরের প্রায় 6 লক্ষ ইসলামীর বইয়ের প্রায় সব তারা ধ্বংস করে। স্পেন এবং সিসিলি হারানোর পর মুসলমানেরা তৈমুরের কাছ থেকে আক্রমণের সম্মুখীন হয়ে ইসলামিক সভ্যতা তার শৌর্য বীর্য হারাতে থাকে এবং অবশেষে মুসলিম সভ্যতার অবসান হয়। একই সময়ে পশ্চিমা বিশ্ব তারা নিউ ওয়ার্ল্ড আবিষ্কার করে এবং তার ফলে সেখান থেকে অনেক ধন সম্পদ ইউরোপে আনয়ন করা হয় এবং সে সময়ে প্রকৃত অর্থে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সাথে প্রায় 1700 বছর ধরে যোগাযোগ স্থাপনকারী সিল্ক রোড, যার মাধ্যমে আন্তঃসভ্যতার মধ্যে জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান করা হতো, সেটি বন্ধ হয়ে যায়। একই সময়কালে মুসলমান সমাজে অন্তর্মুখী হওয়ার ধারণা প্রাধান্য পাওয়ার ফলে তারা দর্শনশাস্ত্র, যুক্তিবিদ্যা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ক্রমে দুর্বল হতে থাকে। মুসলমান সাম্রাজ্য ভেঙে ছোট ছোট জাতি রাষ্ট্রে আলাদা হতে থাকে। পরবর্তীতে এই রাষ্ট্রগুলোর কিছু আন্তঃকলহে জড়িত হয় এবং কিছু রাষ্ট্র উপনিবেশে পরিণত হয়। ফলে সে রাষ্ট্রগুলো দ্রুত বিকাশমান দুনিয়ার সামনে নিজেদের অস্তিত্ব এবং স্বাতন্ত্র্য রক্ষার নামে আন্তঃকলহে লিপ্ত হয়ে নিজেদের বিকাশকে স্থবির করে দেয়। The physical end of the civilization definitely happened at the hands of the Mongols. But the Mongols were only the last nail. Decadence had started much earlier. অর্থাৎ ইসলামী স্বর্ণযুগের বাহ্যিক সমাপ্তি মঙ্গলদের হাতে হয়েছিল, সেটা সত্য, কিন্তু প্রকৃতপক্ষে মঙ্গলরা কেবল কফিনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল, কারণ সে সভ্যতার অধপতনের প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়েছিল। ইসলামী স্বর্ণযুগের পতনের জন্য গাজ্জালি কর্তৃক সব দার্শনিক ঐতিহ্যকে ধ্বংস করাকে দায়ী করা হয়। ইসলামী স্বর্ণযুগ বা ইসলামিক গোল্ডেন এজের পতনের বিষয়টি গবেষণার ব্যাপার, কেননা ইসলামী স্বর্ণযুগের ইতিহাস ভালোভাবে পরীক্ষা করলে বোঝা যায় যে ইসলামী স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞানের চর্চা 1111 সালে আল গাজ্জালির মৃত্যুর পরও অব্যাহত থাকে এবং 14 শতকে ইটালিতে ঘটা রেনেসাঁর আগ পর্যন্ত সেটা চলতে থাকে। বিষয়টি নিয়ে আরো গভীর আলোচনার অবকাশ আছে। 1248 সালে খ্রিস্টানদের দ্বারা স্পেন পুনর্দখলের প্রক্রিয়ায় আন্দালুসিয়ার রাজধানী সারভিল মুসলমানদের হাতছাড়া হলেও পারস্যের মতো পূর্বাঞ্চলে ইসলামী জ্ঞান বিজ্ঞানের চর্চা তখন অবধি অব্যাহত ছিল। কিন্তু 1492 সালে স্পেন পুনর্দখল সম্পন্ন হওয়ার পর থেকে ইসলামী দুনিয়ার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবনতি শুরু হয়। আব্বাসীয় খেলাফতের পর তুরস্কের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য এবং পারস্য ভিত্তিক সাফাভিড এম্পায়ার বা সাফাভিদ সাম্রাজ্য সে আমলে ইসলামের সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের চর্চা অব্যাহত ছিল। স্বর্ণযুগের পতনের ব্যাপারে অনেক গবেষক ইসলাম নতুন জ্ঞানার্জনকে নিরুৎসাহিত করে বলে মত প্রকাশ করেন, কিন্তু তাই যদি হয় তাহলে 8 থেকে 14 শতাব্দী পর্যন্ত ইসলামী স্বর্ণযুগে ইসলাম কিভাবে জ্ঞান বিজ্ঞান চর্চার এত উন্নতি করল তা নিয়ে ভাববার অবকাশ আছে। গ্রিক, পারস্য এবং ইন্ডিয়া থেকে জ্ঞান আহরণ করে মুসলমান পণ্ডিতেরা গণিত, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা ক্ষেত্রে যে উন্নতি সাধন করেছিল সেটাই প্রমাণ করে যে ইসলাম এবং জ্ঞান অর্জনের মধ্যে কোনো বিরোধ নেই। যা হোক, স্বর্ণযুগের পতনের বিষয়টি অন্য পর্বে বিশদ আলোচনার ইচ্ছা আছে, আশা করি আপনাদেরকে সাথে পাব। যা হোক, মুসলমান সমাজ যারা শত শত বছর ধরে জ্ঞান বিজ্ঞানে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, বর্তমানে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া মুসলমান সমাজের নিজেদের
ঋত গৌরবের কথা বিস্তারিত জানা এবং ইসলামী স্বর্ণযুগের অবসানের কারণ ও প্রেক্ষাপট জানা জরুরি প্রয়োজন। মুসলিম দুনিয়া আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেদেরকে জেনে আবার জ্বলে উঠে পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানের আলোকে আলোকিত করুক, সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। আজকের পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং এ বিষয়ে অন্য পর্বগুলোতে আলোচনার সময় আপনাদের সাথে পাবো আশা করছি। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব শ্রেণী পেশার মুসলমানদের জন্য এবং সবার জন্যই জানা অতীব জরুরি, এ বিষয়গুলো সরাসরি আলোচনা করলে বুঝতে সুবিধা হয়, কারণ সেখানে ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকে। সে লক্ষ্যে বিষয়গুলো নিয়ে আমি এবং আমার টিম সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।